আচ্ছা, আমরা তাহলে যেখানে ছিলাম যে আপনার দুইটা নাম্বারের মধ্যে আমরা কিভাবে জিসিডিটা ক্যালকুলেট করতে পারি। তো আমরা একটা নাম্বার দেওয়া আছে a=18 এবং b=, মনে করেন, 12। তাহলে আমরা যদি ইউক্লিডিয়ান যে পদ্ধতি সেটা যদি ফলো করি, তাহলে আমাদের ইউক্লিডিয়ান মেথডটা হচ্ছে যে আমরা বড় নাম্বারটাকে ছোট নাম্বারটা দ্বারা ভাগ করব। ওকে, তাহলে আমরা যদি এরকম লিখি যে 18 সমান কি লিখতে পারি, যে 12 দিয়ে কতবার যাবে, একবার, প্লাস হচ্ছে যে আমার রিমাইন্ডার থাকবে কত, 6। ওকে, এরপরে আমি এইভাবে প্রসিডিউরটা কতক্ষণ করব, তো আমরা এটাকে বলছি হচ্ছে আপনার কি বলে, যে ভাগশেষ। ওকে, আর এটা হচ্ছে ভাজক, যেটাতে আমরা ভাগ করছি। তাহলে এইভাবে আমরা ততক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগশেষটা শূন্য না হবে। যখন ভাগশেষটা শূন্য হয়ে যাবে, ওকে, ঠিক তার আগের স্টেপে আমার হচ্ছে যে ভাগশেষটা ছিল সেটাই হচ্ছে আমার আপনার জিসিডি হিসেবে কাউন্ট করা হবে। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ভাগশেষ এখনো শূন্য হয়নি, 6 আছে। তাহলে এখন আমার কাজ হচ্ছে আমার এই স্টেপে যে ভাজকটা আছে, ওকে, তার মানে আমি যেটা দ্বারা হচ্ছে ভাগ করব, ওকে, আমি সেটাকে আবার সামনে নিয়ে আসবো। তাহলে এখন হচ্ছে 12, এবং 12 কে ভাগ করব হচ্ছে আমি আপনার আগের স্টেপের ভাগশেষ দ্বারা। তাহলে আমি তো ভাগশেষ দ্বারা ভাগ করে কি লিখতে পারি, 6 × 2 + 0। তাহলে দেখেন যে আমার এইখানে হচ্ছে আপনার ভাগশেষটা শূন্য হয়ে গিয়েছে। তার মানে তার আগের স্টেপে আমার যে ভাগশেষটা ছিল 6, এই 6টাই হচ্ছে আমার এই 18 এবং 12 জিসিডি। সবাই কি বুঝতে পেরেছেন? আমাকে শুনতে পাচ্ছেন কি আপনারা? জি স্যার। মানে সবাই কি এই প্রসেসটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি আরেকটু ডিফারেন্ট বড় নাম্বার নিই, যেটাতে আমাদের একটু ভালো বড় আসবে। ওকে, তাহলে সুন্দরভাবে আছে, দেখি এই নাম্বারটা কি বলছে, 1220, a=, 1220 এবং b=, 516। তাহলে আমরা হচ্ছে যে 1220-কে কিভাবে লিখতে পারি, আপনার 516 দ্বারা ভাগ করব। 516 দ্বারা ভাগ করলে 1220-এর মধ্যে কতবার যাবে, 516 হচ্ছে আপনার দুইবার যাবে। তার মানে আপনার 2 প্লাস, তাহলে এটা কত হয়, ক্যালকুলেটর 516 গুণ 2, 1032 মাইনাস 1220, 188। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। তাহলে এর পরের স্টেপে আমি কাকে ভাগ করব, এর পরের স্টেপে আমি 516-কে সামনে নিয়ে আসবো এবং 516-কে ভাগ করব 188 দ্বারা। তাহলে আমার কি হবে, যে আমি 188 ইন্টু 188 কতবার যাবে, 188 গুণ 3, 564 হয়ে যাবে, তাহলে দুইবার যাবে, সো 2 প্লাস, তাহলে আমার 188 গুণ 2, 376 মাইনাস 516, মানে এটা হচ্ছে 140। এবার আবার কি করব, 188-কে সামনে নিয়ে আসবো, ভাগ করবো কত দ্বারা, 140 দ্বারা। 140 কতবার যাবে, একবার যাবে, প্লাস আমার ভাগশেষ কত থাকবে, 48। এরপরে আমার কি হবে, আবার 140 সামনে আসবে, আমি 48 দ্বারা ভাগ করব। 48 দ্বারা ভাগ করলে আমার কতবার যাবে, 48 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি, তাহলে আমার 120 তিনবার যায় না, দুইবার যাবে। ওকে, সো 96 প্লাস হচ্ছে যে আমার 44। দেন এরপরে আবার 48-কে তাহলে সামনে নিয়ে আসবো এবং 44 দ্বারা ভাগ করব, তাহলে 1 + 4। এরপর আবার 44-কে সামনে আনবো, 4 দ্বারা ভাগ করব, 11 + 0। তাহলে বলেন তো যে আমার জিসিডিটা আসলে কত, 4 স্যার। 4। হ্যাঁ, যেহেতু আমার শূন্য হয়ে গিয়েছে, তাহলে শূন্যের ঠিক আগের স্টেপে আমার যে রিমাইন্ডারটা আছে, ভাগশেষটা আছে, সেটাই হচ্ছে আমাদের এই 1220 এবং 516, এই দুইটার জিসিডি বা গসাগু। ওকে, তাহলে এখন সবাই স্টেপ গুলো বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা হচ্ছে দুইটা নাম্বারের জিসিডি ক্যালকুলেট করতে পারি। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা তো আমরা গতদিন দেখেছিলাম। ওকে, তো এখন এইটাকে ব্যবহার করে কিভাবে আমরা আরেকটা যে অ্যালগরিদম আছে, এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম, ওকে, সেইটা আমরা অ্যাপ্লাই করার ট্রাই করব। সেখান থেকে আমরা কিছু একটা ভ্যালু ক্যালকুলেট করব।
তো এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদমে আমাদের জিনিসটা কি ছিল, যে আমার এরকম একটা ইকুয়েশন আছে ax প্লাস by ইকুয়ালস টু c, ওকে, যেখানে আমার a এর ভ্যালু দেয়া থাকবে, ওকে, a আমাদের দেয়া আছে, b দেয়া থাকবে এবং c ও দেয়া থাকবে। আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে x এবং y এর ভ্যালু কত হবে। তার মানে আমি যদি এই উপরের ভ্যালুটা নিয়ে কাজ করি, যে a এর ভ্যালু হচ্ছে 1220 এবং b এর ভ্যালু হচ্ছে 516, তাহলে আমার ইকুয়েশনটা কিরকম দাঁড়ায়, যে 1220 এক্স প্লাস 516 ওয়াই ইকুয়ালস টু সি, এবং সি এর ভ্যালুটা কি বলা ছিল, যে সি হচ্ছে আপনার জিসিডি অফ এবি। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, যে আমাদের একটা ইকুয়েশন থাকবে এক্স প্লাস বি ইকুয়ালস টু সি, সেখান থেকে আমাদেরকে আপনার এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। এবং এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করার জন্য আপনাকে তিনটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে এ এর ভ্যালু, বি এর ভ্যালু এবং সি এর ভ্যালু। এবং সি এর ভ্যালুটা হচ্ছে আপনার ডিরেক্টলি দেয়া নেই, আপনাকে ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে জিসিডি অফ এবি। তাহলে আমরা সি এর ভ্যালু এখানে কত পাবো বলেন তো? তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে, 1220 এক্স প্লাস 516 ওয়াই ইকুয়ালস টু কত দাঁড়াবে, 4 স্যার। 4। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমাদেরকে বের করতে হবে তাহলে এক্স এর ভ্যালু কত এবং ওয়াই এর ভ্যালু কত। তার মানে এক্স এবং ওয়াই এর কত ভ্যালু আসলে এখানে বসায় গুণ করার পরে যোগ করলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা কিভাবে এখন সেটা বের করতে পারি? তো এটার জন্য আমাদের যে হেল্পটা লাগবে সেটা হচ্ছে আমরা যে ইউক্লিডিয়ান অ্যালগরিদমে যেভাবে জিসিডিটা বের করেছি, এটার আমার হেল্প লাগবে। তাহলে এখন দেখেন যে আমরা এখানে আমাদের হচ্ছে যে লাস্ট ভ্যালুটা কত আমাদের ইকুয়েশনে, এখানে আমাদের ইকুয়েশনে লাস্ট ভ্যালু হচ্ছে আপনার 4। তাহলে আমি দেখব যে আমার এই যে ইউক্লিডিয়ান অ্যালগরিদম বের করেছি, ইউক্লিডিয়ান অ্যালগরিদমে 4 কোথায় আছে রিমাইন্ডার হিসেবে, সেটা হচ্ছে এই লাইনে। এই লাইনে হচ্ছে আমার 4 আছে। তাহলে এই লাইনে আমি 4 কে কি এইভাবে লিখতে পারি, যে আপনার 4 ইকুয়ালস টু 48 মাইনাস 44 ইন্টু 1 লেখা যায়? জি স্যার। সবাই কি জি এই স্যার। কথাটা বুঝতে পেরেছেন? জি যে স্যার। আমি যদি এরকম একটা স্যার ইকুয়েশন লেখা যায় লিখি, স্যার। হ্যাঁ, যে আমরা যদি এরকম একটা ইকুয়েশন লিখি, আপনার মনে করেন এক্স প্লাস 5 ইকুয়ালস টু আপনার ওয়াই, তাহলে আমি কি বলতে পারি না যে আপনার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -5, এরকম তো আমি বলতেই পারি। মানে একটা সাইডের ডাটাকে এই পাশে নিয়ে আসলাম, ওকে, এটা তো আমি বলতে পারি না? তাহলে আমার এখানে হচ্ছে 4 সমান তো আমি লিখতেই পারি 48 মাইনাস 44 ইন্টু 1 এই লাইন থেকে। জি স্যার লেখা যায়। ওকে, তাহলে আমরা সেটা লিখি, যে আমরা এখন তাহলে বোর্ড বলতে পারি যে আমার এই পাশে কি দাঁড়াচ্ছে 4, সো 4 ইকুয়ালস টু আমি লিখতে পারি 48 মাইনাস 44 ইন্টু 1। আচ্ছা, তাহলে এটা লিখলাম। লিখার পরে এখন দেখেন যে আমার যখন 4 নিয়ে কাজ শেষ হলো, এবার 4 নিয়ে কাজ শেষ হওয়ার পরে তার উপরের স্টেপে নেক্সট রিমাইন্ডার কে ছিল? 44। 44। ওকে, তাহলে আপনি এখন যে ইকুয়েশনটা পেয়েছেন এখানে কি 44 আছে না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা 44 কে আবার রিপ্লেস করতে পারি। তাহলে 44 কে কিভাবে রিপ্লেস করব? 44 কে রিপ্লেস করব সিমিলার ওয়েতে। তাহলে আমি কি এখান থেকে লিখতে পারি কিনা যে আমার 44 ইকুয়ালস টু 140 মাইনাস 48 ইন্টু 2 লেখা যায়? জি স্যার লেখা যায়। জি স্যার। তাহলে এখন আমরা এইটাকেও এখানে রিপ্লেস করে দিব। তাহলে আমরা এখন কি বলতে পারি, যে তাহলে 48 এর মতো থাকলো। আর এই যে 44 এটাকে আমরা রিপ্লেস করতে পারি কিভাবে, যে 140 মাইনাস 48 ইন্টু 2। ওকে, তাহলে আমরা লিখে ফেলি যে 140 মাইনাস 48 ইন্টু 2। ওকে, তাহলে এইটুকু মানে কি? এইটুকু মানে কি 44 না? জি স্যার। জি স্যার। এবং এই 44 কতবার আছে এখানে? 44 আসলে কতবার আছে বলেন তো? একবার স্যার। একবার, কারণ 44 ইন্টু 1 ছিল। তাহলে আমি এখানে 1 লিখলাম, যে এই জিনিসটা একবার আছে। তাহলে এখন যদি আমি এই লাইনটাকে ভেঙে দিই, আমি লিখতে পারি 48 মাইনাস 140 ইন্টু 1 প্লাস 48 ইন্টু 2 লেখা যায় কিনা? দেখেন তো এই স্যার লাইনটা সবাই বুঝতে গুণ করে পেরেছেন কিনা? দিলাম স্যার। হুম, গুণ করে দিলাম স্যার, এই 1 দিয়ে হচ্ছে হ্যাঁ 140 স্যার। রাইট, আমরা গুণ করে দিলাম। যে আমরা যে এরকম বিভিন্ন সময় ইকুয়েশন দেখেছি না, যে আপনার এক্স মাইনাস
ওয়াই মাইনাস ফাইভ। আমরা এটা বলতে পারি না এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ। হ্যাঁ জি স্যার লেখা ওকে, যায়। আমরা ঠিক সেই কাজটাই করেছি। সবাই কি এটা বুঝতে পেরেছেন এই লাইনটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এখন দেখেন আমি এইটাকে এখন দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে আপনার 48 আছে অ্যাকচুয়ালি 3 বার, মাইনাস 140 আছে একবার। লেখা যায় এইভাবে? জি স্যার। জি স্যার। এখন দেখেন একটা জিনিস কিন্তু খেয়াল করেন যে আপনার 48 হচ্ছে 3 টাইমস, মাইনাস 140 কিন্তু 1 টাইমস। এখন যদি আপনি 48 কে আসলে 3 টাইমস গুণ করেন তাহলে আপনি দেখবেন যে কত আসে। দেখি আমি একটু ক্যালকুলেটর ওপেন করি। তার মানে 48 ইন্টু 3, দ্যাট মিনস 144। দেখেন 144 থেকে আপনি কিন্তু সেই 140 কে বাদ দিচ্ছেন, তাহলে আপনার কিন্তু সেই দেখেন অ্যাকচুয়াল 4 ভ্যালুই চলে আসবে না? তারপরে আপনি কিন্তু খুব মানে কিছু বেশিও লিখেননি কিছু কমও লিখেননি, আপনার ইকুয়েশন কিন্তু এখনো রাইট ওয়েতে আছে। ওকে, এখন দেখেন আমরা তাহলে এখন তো এই রিমাইন্ডারটা নিয়ে কাজ করলাম। এবার 44 এর তার উপরে রিমাইন্ডার কে আছে? 48। 48। এখন 48 কে কি এভাবে লেখা যায় যে 188 মাইনাস 140 ইন্টু 1? মানে এই থেকে আমরা এইভাবে লিখতে পারি কিনা যে 188 মাইনাস 140 ইন্টু 1 ইকুয়ালস টু 48 লেখা যায়? এইটাকে জাস্ট আমরা এই পাশে নিয়ে আসলাম। জি স্যার। তাহলে আমরা কি এটাকে তাহলে 48 এর জায়গায় রিপ্লেস করে দিতে পারি? তাহলে এই যে আমাদের 48 এখানে আছে, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে আপনার 188 188 মাইনাস 140 একবার। তাহলে আমরা এটাকে লিখতে পারি 188 মাইনাস 100 কত ছিল 40 না 44 40 40 স্যার। 140। ওকে, সেটা হচ্ছে আপনার কতবার? একবার। এবং তাহলে এইটুকু মানে কি? এইটুকু মানে কি 48 না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে 48 কতবার ছিল? এই যে এটা 3 বার ছিল, তাহলে আমাদের সেই 3টা আবার পাশে লিখে রাখতে হবে। এবং মাইনাস আমার হচ্ছে 140 ওয়ান টাইম। এখন এটাকে আমি সেম ভাবে গুণ করে লিখে দিতে পারি না যে 188 3 টাইমস মাইনাস 140 3 টাইমস মাইনাস 141 টাইমস 1 টাইম লেখা যায় কিনা? জি স্যার। তাহলে এখন এটাকে আমি যোগ করে দিই যে 188 3 টাইমস মাইনাস 140 4 টাইমস। 188 সাথে আপনারা 3 গুণ করেন, 140 এর সাথে 4 গুণ করেন, বিয়োগ করেন, দেখবেন সেই 4ই ফিরে আসবে। সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন? স্যার প্রথমটা হচ্ছে জি স্যার। 564। হ্যাঁ বলেন। 564। হ্যাঁ 564 আর 4 গুণ 140 560। ওকে, 560। জি তাহলে কিন্তু আপনার সেই 4ই ফিরে আসবে। আপনি কিন্তু খুব মানে কোনো কিছু বেশিও লিখেননি কোনো কিছু কমও লিখেননি। জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলেন তো আমরা এখন তাহলে কাকে রিপ্লেস করব? 188 কে স্যার। তাহলে আমরা এখন আপনার যাই উপরের দিকে, নেক্সট রিমাইন্ডার কে ছিল? না, নেক্সট রিমাইন্ডার তো 140। ওকে, সো 140 কে আমার রিপ্লেস করতে হবে। কত দ্বারা রিপ্লেস করব? তাহলে আমি এটার পরিবর্তে লিখতে পারি 516 মাইনাস 188 টু টাইমস। লেখা যায় কিনা আগের মতোই? তাহলে আমরা কাকে রিপ্লেস করব? 140 কে 516, আমি এখানে লিখি এটা হচ্ছে 188 3 টাইমস মাইনাস 140 পরিবর্তে আমি লিখতে পারি 516 মাইনাস 188 দুইবার, 188 দুইবার। এবং এই যে 140 কতবার আছে? 4 বার। ওকে, তাহলে এখন এইটাকে কি লেখা যায়? 188 3 বার মাইনাস 516 4 বার প্লাস 188 কতবার হবে বলেন তো?
8 বার স্যার। 5 বার স্যার। কিভাবে 188 5 বার হয়? স্যার 8 এখানে বার স্যার, 2 বার 8 বার। এখানে 3 বার, এই যোগ দুইটা তিনটা দিয়ে 5 না না, আর এই না না, এইটা এইটা তো আপনার 140। এই 140 কতবার ছিল? এই যে 4 বার ছিল না? তাহলে এই ভ্যালুটার সাথে কি 4 গুণ হবে না সব সময়? তাহলে 516 এর সাথেও 4 গুণ হয়েছে, তাহলে জি স্যার। 188 এর সাথেও 4 গুণ হবে। এখন 188 অলরেডি 2 বার আছে। ওকে, আর তাহলে এই 4 কি হবে? যোগ হবে নাকি 188 কি হবে? 6 হবে নাকি 8 হবে? 8 হবে স্যার। স্যার 8 হবে স্যার। শিওর? হ্যাঁ স্যার, গুণ, কারণ আগের গুলো তো স্যার গুণ করে আসছি তো। জি স্যার, শিওর ওকে, স্যার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে এইখানে কি লিখবো, যে আমার এইখানে আসবে হচ্ছে আপনার 8। এখন দেখেন এটাকে আমি কিভাবে লিখতে পারি, যে 188 হচ্ছে আমার 11 বার মাইনাস 516 হচ্ছে আমার 4 বার। লিখে যাই? জি স্যার। জি স্যার। এখন তাহলে আমরা দেখি কাকে রিপ্লেস করব। এখন রিপ্লেস করব তার উপরের রিমাইন্ডার। 140 এর উপরের রিমাইন্ডার কে আছে? 188। 188 কে এখন কি লেখা যায়? এটাকে লেখা যায় 1220 মাইনাস 516 ইন্টু 2। লেখা যায় কিনা? আগের মতোই, জি স্যার। 1220 মাইনাস 516 গুণ 2। তাহলে আমরা এটাকে রিপ্লেস করে দিই, 1220 মাইনাস 516 ইন্টু 2। এবং দেখেন 188 কতবার আছে? 11 বার। তাহলে এটাকে আমাদের 11 বার লিখতে হবে, মাইনাস 516 ইন্টু 4। তাহলে বলেন তো পরের লাইনটা কি হবে? 1220 ইন্টু 11 1220 ইন্টু 11 মাইনাস মাইনাস 516 ইন্টু 22 22, রাইট, মাইনাস 516 ইন্টু 4। 516 তাহলে এখন আমি লিখতে পারি 1220 ইন্টু 11 মাইনাস 516 ইন্টু 26। ওকে, সো এইটা আমাদের সেই এ, এইটা আমাদের সেই এক্স। ওকে, এইটা আমাদের সেই প্লাস, এইটা আমাদের হচ্ছে বি 516, এটা হচ্ছে আমাদের মাইনাস ওয়াই। সো আমাদের এক্স এর ভ্যালু পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে আপনার 11, ওয়াই এর ভ্যালু হচ্ছে -26। দেখেন বুঝতে পারেন কিনা? স্যার। তাহলে আমরা এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা খুব সহজে, আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদমের মাধ্যমে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। সবাই কি প্রসিডিউরটা বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার একটু উপরে যাবেন স্যার। হ্যাঁ, বলেন। কোনো পার্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার, কনফিউশন নেই। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আমরা ইকুয়েশনটা, আমরা যদি ইকুয়েশনটা দেয়া থাকে, ওকে, যে এক্স প্লাস বি ইকুয়ালস টু সি, তাহলে আমরা সেখানে এ এবং বি এর ভ্যালু দেয়া থাকবে। তাহলে আমাদেরকে এ এবং বি থেকে এই যে এই পদ্ধতিতে জিসিডিটা ক্যালকুলেট করতে হবে। জিসিডিটা ক্যালকুলেট করার পরে আমি রিভার্স ওয়েতে আগাবো। ওকে, রিভার্স ওয়েতে আমাকে আগাতে হবে। এবং এই যে রিভার্স ওয়েতে আগানোর সময় আমি প্রতিবার দেখবো যে আমি লাস্ট রিমাইন্ডার থেকে কাজ শুরু করব, এরপরে প্রতিবার রিপ্লেস করব কাকে? ঠিক তার উপরে রিমাইন্ডারকে। এইভাবে করতে করতে আমি একসময় লাস্ট স্টেপে পৌঁছে যাব, এবং লাস্ট স্টেপে পৌঁছে গেলে এখানে আমি আমার এ কে পেয়ে যাব এবং বি কে পেয়ে যাব। সো তখন আমার ইকুয়েশনে যেটা হবে যে আপনার এই যে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স। ওকে, এবং ইকুয়েশনে যেহেতু আমাদের বলা ছিল যে এক্স প্লাস বি ওয়াই, তার মানে আমি এটাকে কি লিখতে পারি? এখানে প্লাস সাইনটা দিয়ে ওকে মাইনাসটাকে আমি এখানে নিয়ে আসতে পারি। তাহলে আমার এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু সি। আর বাম পাশে তো সি আছে, সি হচ্ছে 4। ওকে, তাহলে সবার কাছে এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, একটা মিনিট।
আচ্ছা, তাহলে তো পারবেন নাকি? পরীক্ষাতে আপনাদের হচ্ছে যে এরকম আপনার ax প্লাস by ইকুয়ালস টু c ইকুয়েশনটা দেয়া থাকবে, যেখানে a এবং b এর ভ্যালু দেয়া থাকবে, আপনাদেরকে x এবং y এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনার কি নেটওয়ার্ক সিকিউরিটিতে এই টপিকটা পড়েছেন, আরএসএ অ্যালগরিদম? এটার নাম শুনেছেন? জি স্যার, মনে নাই। ভুলে গিয়েছেন আরএসএ অ্যালগরিদমটা? আর বাকিদের কি অবস্থা? আরএসএ অ্যালগরিদমের নাম শুনেছেন? স্যার আগের সেমিস্টারে তো ছিল স্যার, মনে নেই তো। আচ্ছা, এটা আমাদের এখন লাগবে। তো আমি তাহলে একটু রিভিউ দিয়ে দিই। আরএসএ অ্যালগরিদমটা হচ্ছে আমরা মেইনলি ব্যবহার করি যে আপনার, আমরা যে বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, একটা ধাঁধা ধরেছিলাম যে যদি আমি একটা বক্স এ থেকে বি এর কাছে পাঠাতে চাই, ওকে, বক্সে আমি যে তালা মেরে দিব, ভাঙা যাবে না, ঠিক আছে, আবার চাবিটাও পাস করা যাবে না, তাহলে কিভাবে বি হচ্ছে সেই বক্সটা খুলবে, তাই না? তার মানে আমাদের কাছে কিন্তু চাবি একটা ছিল না, চাবি দুইটা ছিল। তো আমরা যখন আগেকার দিনে যখন এনক্রিপশন অ্যাপ্লাই করতাম, তো ম্যাক্সিমাম টাইমে আমরা হচ্ছে যে আপনার সিমেট্রিক এনক্রিপশন ব্যবহার করি। ওকে, তো সিমেট্রিক এনক্রিপশনে কি প্রবলেমটা ছিল, যে সেখানে একটা মাত্র কি ব্যবহার করা হয়, আমাদের কি হচ্ছে সেম। ওকে, সেন্ডার এবং রিসিভার দুই প্রান্তে আমাদের কিটা হচ্ছে সেম, অর্থাৎ আমি যে কি দিয়ে বা চাবি দিয়ে আপনার মেসেজটা লক করে দিব, আপনাকেও সেই সিমিলার কি দিয়ে আমার চাবিটাকে আনলক করতে হবে। ওকে, তো এখন দেখা গেল যে এক্ষেত্রে আমাদের প্রবলেম হয়, এই যে আমরা যে সিমেট্রিক কি ব্যবহার করব, তাহলে তার মানে আমি যদি যে কোনো একটা পক্ষের কাছ থেকে চাবিটা কোনোভাবে আপনার হচ্ছে যে লিক হয়ে যায়, তাহলে আমার পুরো সিস্টেমটা কিন্তু একটা সিকিউরিটি ভালনারেবিলিটিস ইস্যু তৈরি হয়। তো আমরা সেক্ষেত্রে কি করলাম যে না, তাহলে সিমেট্রিক আমরা অ্যাভয়েড করে আমরা সেটাকে অ্যাসিমেট্রিক করতে পারি কিনা। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে একটা পাবলিক কি জেনারেট করি এবং একটা প্রাইভেট কি জেনারেট করি, দুইটা কি জেনারেট করি। তো পাবলিক কি এবং প্রাইভেট কি দিয়ে কি হয়, যে আমি ধরেন যে আমার প্রাইভেট কি দিয়ে আমি যে কোনো মেসেজকে লক করে দিব, আর আমার পাবলিক কি দ্বারা যে কোনো মেসেজকে আমি খুলতে পারবো, আনলক করতে পারবো। তো এখন তাহলে আমার এক্ষেত্রে কি হবে, যে আমার হচ্ছে যে যখনই আমি কাউকে কোনো মেসেজ সেন্ড করতে যাব, আমি আমার প্রাইভেট কি দ্বারা লক করে দিব সেই মেসেজটাকে, এবং পাবলিক কিটা হয়তো ধরেন যে তার কাছে থাকবে, সে হয়তো সেই কি দিয়ে কি করতে পারবে, আনলক করতে পারবে। যেমন আমরা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের কথা বলি, ওকে, হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয়। তার মানে আপনি আপনার ডিভাইসের জন্য একটা পাবলিক কি প্রাইভেট কি আছে, এবং আপনি যার সাথে কন্ট্যাক্ট করছেন তার ডিভাইসেও কিন্তু একটা পাবলিক কি প্রাইভেট কি আছে। তো সে যখন আপনাকে কোনো মেসেজ সেন্ড করছে, ওকে, আপনার সেই ডিভাইসের যে কিটা জেনারেট হয়ে আছে, তার সেই প্রাইভেট কি দ্বারা মেসেজটাকে লক করে দেওয়া হচ্ছে, এবং আপনার ডিভাইসে এসে সেটা কিন্তু আপনার ডিভাইসের যে পাবলিক কি আছে সেটা দ্বারা আনলক করা হচ্ছে। ওকে, তার মানে আপনার সাথে আমার কমিউনিকেশনটা হচ্ছে এন্ড টু এন্ড। তো মাঝপথ থেকে কোনো পার্টি কিন্তু আপনার বা আমার মেসেজ রিড করতে পারছে না, কারণ পুরোটাই এনক্রিপ্টেড হয়ে আসছে আমার ডাটাটা। তাহলে এই ক্ষেত্রে যেটা হয়, যে আমার চাবিটা কখনোই আমাকে ট্রান্সফার করতে হচ্ছে না। ওকে, মাঝখানে আমাদের কোনো চাবির আদান প্রদান হচ্ছে না, এবং যদি একজনের চাবি কেউ পেয়েও যায়, ওকে, তাহলেও আসলে ওই ঘরের তালা ভাঙার কোনো মানে পসিবিলিটি নাই। বুঝে গিয়েছে? এই সবাই কি বুঝতে পেরেছেন, নাকি জি সবাই স্যার। এই রেকর্ডিং দেখে রেকর্ডিং এর উপরে ডিপেন্ড করে বসে আছেন? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমাদের দেখি যে আমাদের সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে একটা আমরা আরএস অ্যালগরিদমের মাধ্যমে খুব সহজে আমরা দুইটা ভ্যালু থেকে আমরা হচ্ছে একটা পাবলিক কি এবং একটা প্রাইভেট কি জেনারেট করতে পারি। তো আমাদের যে প্রথম যে কন্ডিশন, সেটা হচ্ছে আমাদেরকে একটা পি এবং কিউ এর ভ্যালু দেয়া থাকবে, যেটা হচ্ছে দুইটা প্রাইম নাম্বার। পি এবং কিউ এর ভ্যালু অবশ্যই প্রাইম হতে হবে। তো ধরেন যে আমরা পি এর ভ্যালু নিলাম হচ্ছে আপনার যেটা আমাদের 3, আর কিউ এর ভ্যালু হচ্ছে 11। ওকে, নেক্সট স্টেপে আমাদের কাজ কি হবে, নেক্সট স্টেপে আমাদেরকে একটা এন এর ভ্যালু ক্যালকুলেট করতে হয়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে পি ইনটু কিউ।
এন ক্যালকুলেট করার নিয়মটা হচ্ছে পি ইন্টু কিউ। তাহলে আমার এন এর ভ্যালু কত হবে? 3 ইন্টু 11, দ্যাট মিনস 33। ওকে, এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আপনার ফাই অফ এন। তো ফাই অফ এন হচ্ছে আপনার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান। তাহলে আমার এখানে ভ্যালুটা কত আসবে? এটা হচ্ছে 3 মাইনাস ওয়ান, দ্যাট মিনস 2 ইন্টু কিউ মাইনাস ওয়ান, 11 মাইনাস ওয়ান 10, তার মানে হচ্ছে 20। ওকে, সো ফাই অফ এন বের করার পরে আমাকে কি করতে হবে? এমন একটা ইন্টিজার নিতে হবে যে ইন্টিজারটা আমি নিলে আমার যে আপনার এই যে ফাই অফ এন, ওকে, এবং এ, এদের জিসিডিটা আমার হচ্ছে 1 হবে, এবং এর ভ্যালুটা আমার এমন একটা ভ্যালু নিতে হবে যে ভ্যালুটা নিলে আমার সেটা হচ্ছে 1 এর থেকে বড় হবে এবং ফাই অফ এন এর চেয়ে ছোট হবে। তার মানে আমাকে এখন এমন একটা ভ্যালু এ নিতে হবে, এ আমি কত নিব সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেই ভ্যালুটা যেটা হবে, যে সেই ভ্যালুটা হবে হচ্ছে 1 এর থেকে আপনার বড় এবং ফাই অফ এন এর থেকে ছোট। ওকে, এটা কি বুঝতে পেরেছেন? এবং আমি এর যে ভ্যালুটা নিব সেই এর ভ্যালু এবং আমার ফাই অফ এন এর যে ভ্যালু, ওকে, তাদের জিসিডি যেন 1 হয়, অর্থাৎ এই ভ্যালুটার জিসিডি আমার 1 হতে হবে। তাহলে বলেন তো আমি কোন ভ্যালুটা নিলে সেটা 1 হবে? তার মানে আমি 4 5 4 5 নিলে, 4 আর 5, 4 নিলে কি আপনার 1 হয়? যদি আপনি 4 নেন, আপনার ফাই অফ এন এর ভ্যালু কত এখানে? না স্যার হবে না 20। স্যার। তাহলে তাদের গসাগু কি 1 হবে? না 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 হবে না স্যার। তাহলে কত নেওয়া যায়? আমরা 7 নিলে 7 7 নিতে পারি। ওকে, আমরা 7 নিতে পারি, ঠিক আছে। তাহলে 7 নিলে যেটা হবে যে আপনার, আমার তাহলে এখানে যদি 7 আসে, 7 এবং 20 আপনার জিসিডি হচ্ছে 1 হবে, 7 যেহেতু একটা প্রাইম নাম্বার। তাহলে আমি এর ভ্যালুটা 7 নিতে পারি, ঠিক আছে। এখন তাহলে আমরা যে ভ্যালুটা পেয়েছি, কি কি পেয়েছি? আপনার এ, পি এবং কিউ এর ভ্যালু এবং এর ভ্যালু পেয়েছি। ওকে, সবাই কি দেখেন বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা ভ্যালু পেলাম, আপনার হচ্ছে যে হয়ে গেল 7। ওকে, এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা আপনার ডি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি একটা ডি এর ভ্যালু ক্যালকুলেট করি। তাহলে আমি যদি ডি এর ভ্যালুটা নিই, তাহলে আমার এমন একটা ডি এর ভ্যালু আমি নিব যে যেখানে হচ্ছে আমার 3, ডি এর ভ্যালু যদি আমি 3 নিই, 3 ইন্টু 7, এটা হচ্ছে আপনার 21 হবে, এবং 21-কে যদি আমি হচ্ছে যে আপনার 5n দ্বারা ভাগ করি, তাহলে আমি ভাগশেষ 1 পাবো। তাহলে যদি ভাগশেষ 1 পাই, তাহলে এখান থেকে ভ্যালুটা কত নেওয়া যায়? 3 ইন্টু 7, দ্যাট মিনস তাহলে আমার ডি এর ভ্যালুটা হচ্ছে a ইন্টু ডি 5n। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা পাবো যে এখন আমাদেরকে একটা ডি এর ভ্যালু নিতে হবে, যে ডি এর ভ্যালুটা আমি হচ্ছে কি করব, যে আপনার এর সাথে গুণ করব এ ইন্টু ডি, এবং এ ইন্টু ডি করার পর সেটাকে যদি আমি আপনার মড করি ফাই অফ এন দ্বারা, তাহলে আমার ভাগশেষটা হতে হবে 1। বুঝে গিয়েছে? যে আপনি তো এর ভ্যালু পেয়েছেন, এখন আপনাকে এমন একটা ডি এর ভ্যালু নিতে হবে যে ভ্যালুটা নিলে এর সাথে গুণ করার পরে এবং ফাই অফ এন দ্বারা ভাগ করার পরে ভাগশেষ হবে 1। তাহলে আমি যদি আপনার এর ভ্যালু 7 হয় এবং আমি যদি ডি এর ভ্যালু অ্যাকচুয়ালি 3 নিই, তাহলে 7 ইন্টু 3 মড 20, আমি কি পাবো? ভাগশেষটা 1 পেয়ে যাবো, তাই না? জি স্যার। ওকে, তাহলে এখন হচ্ছে আমার কি হবে কোনটা? তাহলে আমার কি হবে হচ্ছে আপনার এ এবং এন।
আরেকটা কি হবে হচ্ছে আমার ডি এবং এন। তার মানে আমার একটা কি হচ্ছে 3, সরি, এর ভ্যালু কত নিয়েছিলাম 7, সো 733, আরেকটা ভ্যালু হবে হচ্ছে আপনার 333। তাহলে এইটা হচ্ছে আপনি ধরেন যে এটা হচ্ছে আপনার পাবলিক কি আর এটা হচ্ছে আপনার প্রাইভেট কি। তাহলে আমার দুইটা কি জেনারেট হয়ে গেল। তার মানে একটা কি দ্বারা আমি লক করতে পারবো আর একটা কি দ্বারা আমাকে আনলক করতে হবে। ওকে, তাহলে আপনি এখন লক করবেন কিভাবে? তাহলে আমার মনে করেন যে আপনি একটা মেসেজ সেন্ড করতে চান, যে মেসেজটা হচ্ছে 2, আমি ধরে নিলাম যে আমার ভ্যালুটা হচ্ছে 2। তাহলে মেসেজটা আমার এনক্রিপশন করার নিয়ম হচ্ছে, আমি যদি এনক্রিপশন করি এটাকে, তাহলে আমার মেসেজটা এনক্রিপশন করার নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার a mod n। তার মানে 2 টু দি পাওয়ার 7 মডুলাস 33। তাহলে কি হবে আমার 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। 128 কে যদি আমি 33 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত পাবো? 128 কে যদি 33 দ্বারা ভাগ করি 99, 29। ওকে, সো তার মানে এটা হবে হচ্ছে আপনার 128 মড 33, আমরা আউটপুট পাবো হচ্ছে 29। এটা হচ্ছে আমার এনক্রিপশন। তার মানে আমার এই যে আমার ইন্টারনেট দিয়ে আমার যে ডাটাটা পাস হবে সেটা হচ্ছে আপনার 29। সো আপনি কিন্তু মেসেজ পাঠাতে চাচ্ছিলেন 2, আপনার মেসেজ কিন্তু এখন সেন্ড হচ্ছে কত 29। তার মানে কিন্তু কোনোভাবে বোঝার কোনো অপশন নেই যে আপনার এই 29 আসলে 2 কে রিপ্রেজেন্ট করছে। তার মানে আপনার মেসেজ কিন্তু এনক্রিপ্টেড হয়ে গিয়েছে। সবাই কি এটা বুঝতে পেরেছেন? স্যার এটুকু বুঝতে পেরেছি, কিন্তু স্যার জিসিডির ওই পার্টটা ছাড়া একটু জিসিডি কোন পার্টটা বলেন, কোথায়? মানে স্যার ওই যে যে জায়গায় স্যার ওই যে গসাগু করে এক বের হলো ওই জায়গাটা স্যার, আহ, 7 নিলেন, এর মান 7 নিলেন। হ্যাঁ, এইখানে, হ্যাঁ স্যার এই জায়গায়। হ্যাঁ এইখানে হচ্ছে যে আপনি এমন একটা এর ভ্যালু নেবেন, ওকে, যে এর ভ্যালুটা নেয়ার পরে সেইটা মানে সেই এর ভ্যালু যেটা ধরেছেন সেটা এবং আপনার যে ফাই অফ এন এর যে ভ্যালুটা আপনি ক্যালকুলেট করে পেয়েছেন এই দুইটার গসাগু যেন এক হয়। তাহলে আপনি যে যদি 7 নেন তাহলে 7 এবং 20 গসাগু কত হবে? এক হবে না? জি কিন্তু স্যার। স্যার তাহলে আমি যদি স্যার 9 আর 20 নেই স্যার, তাহলেও তো আমার হ্যাঁ, গসাগু 9 এক আর হচ্ছে। 20 নিলেও হবে। আপনি যেটাই নেন না কেন সেটা হচ্ছে যে আপনার কি হতে হবে 20 সাথে যেন তার জিসিডি করলে যেন 1 হয়। জি স্যার। ওকে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। আর সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে, একটা মিনিট দাঁড়ান, একটা ফোন আসছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আমাদের একটা রুলস। আর সেকেন্ড যে রুলস সেটা হচ্ছে যে আপনি যে এর ভ্যালু যেটা ধরবেন এবার এরপর আপনাকে একটা ডি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ডি এর ভ্যালুটা ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে এর ভ্যালু যেটা ধরেছেন তার সাথে আপনি ডি এর যে ভ্যালুটা ধরবেন সেই দুইটা গুণ করবেন। গুণ করার পরে ফাই অফ এন এর যে ভ্যালুটা আছে যে 20, এই 20 দ্বারা ভাগ করলে ভাগশেষটা যেন এক হয়। বোঝা গেছে এখন? জি স্যার। কাজেই আমার দেখা গেলো এখানে আপনি 9 নিলেন, 9 নেওয়ার পরে হয়তো আপনি এমন কোনো ভ্যালু খুঁজে পাচ্ছেন না যেটা নিলে আপনার এর সাথে গুণ করার পরে ডি এর সাথে গুণ করার পরে আপনার ভাগশেষটা এক হবে। তখন কিন্তু আপনাকে আবার ভিন্ন ভিন্ন ভ্যালু দিয়ে চেক করে দেখতে হবে। ঠিক আছে? জি স্যার। স্যার এক্সামে সোজাটা দিন স্যার, তাহলে এমনি সময় হ্যাঁ, কম এক্সামে ব্যাপার। এমন কিছু দিব যাতে আসলে খুব সহজে আপনারা ক্যালকুলেট করতে পারেন, কারণ ওই সময় তো পরীক্ষার মাঝে এত এইভাবে আপনার হাতে হাতে ক্যালকুলেট করা তো পসিবল না। ওকে, এমন কিছু দিব যেন ইজিলি পদ্ধতিটা জানা থাকলে আপনাদের বের করে ফেলতে পারেন। আচ্ছা, এনক্রিপশনের পার্টটুকু বুঝেছেন কিভাবে এনক্রিপ্ট করলাম? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার ডিক্রিপশন করার নিয়ম হচ্ছে তাহলে আপনার যে মেসেজটা আপনি পেয়েছেন এনক্রিপ্টেড মেসেজ, ওকে, সেই মেসেজের পাওয়ারটা হবে হচ্ছে আপনার, আপনি পাবলিক প্রাইভেট কি দিয়ে যদি লক করে থাকেন, ওকে, আমরা লক করছি কোনটাতে পাবলিক কি দ্বারা, তাহলে প্রাইভেট কি দ্বারা আমাকে খুলতে হবে। তাহলে আমার 7 দ্বারা লক করেছি, তাহলে আমাকে এইটা দ্বারা খুলতে হবে। তাহলে আমার মেসেজের পাওয়ারটা হবে 29 টু দি পাওয়ার 3
মডিউলাস 33। তাহলে 29 কে 3 বার গুণ করেন তো কত হয়? দেখেন যে এটা 2 হয় কিনা। যদি 2 হয় তার মানে আমরা অ্যাকচুয়াল মেসেজ ফিরে পেয়েছি। ওকে, আপনারা দেখতে দেখতে আমি জাস্ট একটা মিনিট আসছি। আচ্ছা, সবাই কি 2 পেয়েছেন? এটার আউটপুট কি 2 আসে? জি স্যার। তাহলে 29 টু দি পাওয়ার 3 করলে আমাদের কত আসে?
29 কে যদি 24,389। আচ্ছা 24,389, এটাকে আমরা ভাগ করব হচ্ছে 33 দ্বারা, তাহলে আমি ভাগশেষ পাবো হচ্ছে 2। তাহলে দেখেন যে এই যে আমরা আমাদের অরিজিনাল যে মেসেজ সেটাকে আমরা ডিক্রিপ্ট করার পরে ফিরে পেয়েছি। এটাই হচ্ছে আমাদের আরএসএ অ্যালগরিদম। এবং আরএসএ কিন্তু অনেক সিকিউর একটা অ্যালগরিদম, হ্যাঁ, যেটা আমরা ম্যাক্সিমাম আমাদের যে ইন্টারনেটে আমরা যে ডাটা ট্রান্সফার করি অনেক জায়গায় আরএসএ অ্যালগরিদমকে ব্যবহার করা হয়। তো এটার স্ট্রেংথ কেমন হবে বা কত সহজে এটাকে ব্রেক করা যাবে এটা ডিপেন্ড করে যে আপনি যে পি এবং কিউ এর যে ভ্যালুটা নিয়েছেন না, এই ভ্যালুটা কতটা স্ট্রং নিয়েছেন সেটার উপর ডিপেন্ড করবে। এবং এই দুটো ভ্যালু অলওয়েজ হচ্ছে আপনার প্রাইম হতে হবে, দুটো নাম্বার অলওয়েজ প্রাইম হতে হবে। প্রাইম না হলে কিন্তু আপনার ইকুয়েশন মিলবে না। স্যার তাহলে এই আমরা ভ্যালু দুইটাকে আমরা নিজেরা নিয়ে নেব না স্যার, কোশ্চেনে দেওয়া না, থাকবে? এই পি এবং কিউ এর ভ্যালু আপনাদেরকে আমি কোশ্চেনে দিয়ে দিব এবং বলে দিব যে আমি এই মেসেজটা সেন্ড করতে চাই, তাহলে আপনার পাবলিক কি এবং প্রাইভেট কি কত হবে, এবং যদি এই মেসেজটাকে সেন্ড করেন সেই পাবলিক কি প্রাইভেট কি ব্যবহার করার পরে আপনার এনক্রিপ্টেড মেসেজটা আসলে কি হবে এবং সেটাকে আপনি কিভাবে ডিক্রিপ্ট করবেন। জি স্যার। তাহলে আমরা 3টা টপিক দেখলাম, একটা হচ্ছে আপনার আজকে ইউক্লিডিয়ান অ্যালগরিদম দেখলাম। ওকে, সো ইউক্লিডিয়ান অ্যালগরিদম দেখা হলো। ইউক্লিডিয়ান অ্যালগরিদমের কোশ্চেন তো বললামই। এক্ষেত্রে আপনার যেটা হবে যে আমরা কোন একটা ইকুয়েশন দিয়ে দিব, সেই ইকুয়েশন থেকে আপনাকে হচ্ছে আপনার ax + by + c সেখান থেকে x এবং y এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আর আরএসএ অ্যালগরিদম তো আমরা দেখলামই, যেখানে হচ্ছে যে আমরা আপনার কি করি, দুইটা একটা পাবলিক এবং একটা প্রাইভেট কি জেনারেট করি, সেই পাবলিক কি এবং প্রাইভেট কি ব্যবহার করে আমি কোন একটা মেসেজকে এনক্রিপ্ট করতে পারি এবং সেই এনক্রিপ্টেড মেসেজকে আমি আবার ডিক্রিপ্ট করতে পারি। তো দেখেন এখন পর্যন্ত যতগুলো 3টা টপিকের কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা। সবাই কি 3টা টপিকে বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, আপনাদের মনে হয় আমাদের ভার্সিটি থেকে যে ডিসিশন নিয়েছে দেখলাম যে আপনাদের হয়তো নেক্সট মান্থের 15 তারিখ থেকে আপনাদের ল্যাব ক্লাসগুলো অফলাইনে হওয়ার কথা, একটা নোটিশ এসেছে। হ্যাঁ, এখন সেটা অফিসিয়াল না, মানে অফিসিয়ালি আমাদেরকে নোটিশটা দেয়নি, জাস্ট আমাদেরকে একটা আপনার সিন্ডিকেট বোর্ডে যে মিটিংটা হয়েছে, সিন্ডিকেট মিটিং হয়েছে, সেই মিটিং এ ডিসিশন নেওয়া হয়েছে, অথরিটি ডিসিশন নিয়েছে। এখনো তারা অফিসিয়ালি নোটিশটা আমাদেরকে এখনো পাস করেনি। স্যার আমাদেরকে বললো কোন যেন স্যার যে স্যার আমাদের নাকি আর অনলাইনে শেষ হয়ে যাবে, আমাদের আর অফলাইনে হবে না। আমাদের লাস্ট সেমিস্টার অন্যদের হবে কিন্তু আমাদের আর হবে না। এই এখন বাড়ি টাড়ি আবার নিয়ে ছেড়ে দিচ্ছি স্যার। আপনার শুধুমাত্র ফাইনাল ইয়ারের ল্যাব ক্লাসগুলো আপনার অফলাইনে নিতে বলেছে। হ্যাঁ, তো আপনার তো ফাইনাল ইয়ারেই। জি স্যার। তো যারা ঢাকার বাইরে আছে স্যার, হঠাৎ করে তো বাসা নিয়েও তো সমস্যা স্যার। হ্যাঁ, স্যার বাসা নিয়ে ছেড়ে দিলাম স্যার, আবার যদি স্যার মাসের মাঝামাঝি তো বাসা নিয়ে তো প্রবলেম স্যার। অ্যাকচুয়ালি আপনাদের তো ল্যাব একটাই না, ল্যাব তো একটাই জি স্যার, আপনার শুধু আমার সাথেই। হ্যাঁ, তাহলে ধরেন যে আপনার যদি 15 তারিখে ল্যাব শুরুও হয়, এরপরে তো আপনার 2 তারিখে আবার পরীক্ষা, তার মানে আপনি অ্যাকচুয়ালি ল্যাব ক্লাসে তো একটা পাবেন, ম্যাক্সিমাম 2টা পাবেন অফলাইনে। ওকে, তো যারা ঢাকার মধ্যে কি আপনারা কেউই নেই? স্যার আমি আছি। সবাই তো স্যার দুই তিনজন হতে পারে, 2-3 জন হতে পারে। তাহলে কয়েকজন মিলে আপনারা হচ্ছে অ্যাটলিস্ট শুরু করলেন, যে কারণ আপনাদের যেহেতু আপনাদের শুধুমাত্র একটাই ল্যাব ক্লাস এবং যদি অফলাইনে শুরু হয় তাহলে বাসা টাসা নেওয়া দরকার নাই। যারা আছেন ঢাকার মধ্যে তারা একদিন আসলেন, 15 তারিখে যদি শুরু হয় 15 তারিখে আসলেন। ওকে, কথাবার্তা হলো, দেন এরপরে হয়তো আর নাও আসা লাগতে পারে। বাট বাকি এমনি ডে প্রোগ্রামে যারা আছে ওদের তো ধরেন যে প্রতিদিনই আসতে হবে। তো আপনারা একদিক থেকে বেঁচে গিয়েছেন যে অ্যাটলিস্ট একটা মাত্র ল্যাব হওয়ার কারণে হয়তো একটা ল্যাব বা সর্বোচ্চ 2টা ল্যাব আসা লাগতে পারে। আর পরীক্ষা আপনাদের অনলাইনেই হবে, পরীক্ষা অফলাইনে হবে না। এবং আমরা হচ্ছে যে আপনার জানুয়ারি 2 থেকে পুরোপুরি আশা করছি যে অফলাইনে চলে যাব। স্যার আমাদের যেহেতু একটাই ল্যাব হবে, তাহলে স্যার ওইটা না যায়, মানে যদি অনলাইনে করতে পারতাম তাহলে তো স্যার ভালো হয় সবার জন্য। এখন আমি তো আপনাদের কিছু বলতে পারি না, অথরিটি আমাদেরকে যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে আমি আপনাদের কাছে সেটা
ফরওয়ার্ড করলাম, এখনো অফিসিয়ালি আমাদের কাছে এসে পৌঁছায়নি। হ্যাঁ, অফিসিয়াল আসার কথা আছে, বাট এখন স্যার অফিসিয়ালি যদি যেহেতু ল্যাব আসেনি। ক্লাস হয় তাহলে তো স্যার থিসিস প্রজেক্ট এগুলো তো স্যার অনলাইনে অফলাইনে হয়। না, আমরা চেষ্টা করছি যে আপাতত থ্রিসিস প্রজেক্ট এগুলাকে অনলাইনে রাখার, যতদিন পর্যন্ত আমরা আপনার পুরোপুরি অফলাইনে না যাচ্ছি। বুঝতে পেরেছেন? তো এই জন্যই তো জি স্যার। আপনাদেরকে বলেছি যে আপনাদের কাজ শেষ হয়ে গেলে দ্রুত ডিফেন্স দিয়ে দেন। মানে আপনারা এতদিন এখনো কেন বসে আছেন? আপনাদের তো এতদিন কাজ শেষ হয়ে যাওয়ার কথা। সেই 2-3 সেমিস্টার আগে আপনাদেরকে যত দ্রুত দেওয়া যায় ততই ভালো মনে হয় স্যার। এটা তো আমি আপনাদের মিড টার্ম পরীক্ষার আগেই বলে দিয়েছি যে আপনাদের যেহেতু হচ্ছে যে আমরা আপনার থিসিস এবং প্রজেক্ট আপনাদের হচ্ছে প্রায় শেষ হয়ে গিয়েছে,